নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠাকুরদা গদ্যাংশের এটি অষ্টম পর্ব। আর কেহ হইলে কথাটার অসম্ভবতা বুঝিতে পারিত এবং আর কাহারও সম্বন্ধে হইলে কৈলাসবাবু এই কথায় হাস্য করিতেন। এটা আর অন্য কেউ হলে এই কথাটা যে কতটা অসম্ভব যে তার সাথে লুকিয়ে বা গোপনে দেখা করতে আসবে সেটা কারণটা তিনি বুঝতে পারতেন এবং কৈলাসবাবুও এই কথাটা সম্বন্ধে হাস্য করিতেন বা এটা রহস্যভাবে নিতেন, কারণ তিনিও মনে করতেন যে তার সঙ্গে যে দেখা করতে আসছেন এটা খুব একটা সহজ সরল কথা নয়, এটা একটা খুব গোপনীয় কথা বা গোপনীয় ব্যাপার। কিন্তু নিজের সম্বন্ধীয় বলিয়া এই সংবাদ তাহার লেশমাত্র অবিশ্বাস্য বোধ হইল না এবং এটা তিনি মনে করলেন না বা এটা তিনি অবিশ্বাস করলেন না যে শুধুমাত্র তার সঙ্গে দেখা করতে আসবেন এবং এটি তিনি সত্য বলিয়া ধরে নিলেন। শুনিয়া যেমন খুশি হইলেন তেমনি অস্থির হইয়া উঠিলেন এবং তিনি কথাটা শুনে যেরকম খুশি হলেন যে আমার সাথে গোপনে তিনি দেখা করতে আসবেন, তিনি খুশি হলেন একদিকে, আর অন্য একদিকে তিনি অস্থির হয়ে উঠলেন তাকে কিভাবে আদর আপ্যায়ন করবেন সেই সম্বন্ধে। কোথায় বসাতে হইবে, তিনি তাকে কোথায় কিভাবে বসাবেন, কি করিতে হইবে, তার সাথে কিরকম আচরণ করিবেন, কেমন করিয়া অভ্যর্থনা করিবেন, কিভাবে তাহাকে অভ্যর্থনা করিবেন, কি উপায়ে নয়নজোড়ের গৌরব রক্ষিত হইবে, কিছুই ভাবিয়া পাইলেন না এবং তিনি নানান রকম ভাবে চেষ্টা করলেন যে তিনি কিভাবে নয়নজোড়ের বাবুদের গৌরব রক্ষিত করবেন বা রক্ষা করবেন, তাকে আদর আপ্যায়নের মধ্যে দিয়া, সেটাই তিনি এই কথাটির মধ্যে বুঝিয়ে দিয়েছেন বা ভাবিয়া পাইলেন না। তাহা ছাড়া তিনি ইংরাজি জানেন না, কথা চালাইবেন কি করিয়া সেও এক সমস্যা এবং তিনি এইসবের মধ্যে এটাও মনে করেছেন যে তিনি ইংরাজিতে কথা বলতে পারেন না, আর সাহেব একজন ইংরাজি ভাষী মানুষ, তার সাথে কথোপকথন তার একটা খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। তিনি এই সমস্যার কথাটাও মাথায় রেখেছেন। আমি বসিলাম সেই জন্য ভাবনা নাই, আমি বলিলাম সেই জন্য ভাবনা নাই, তাহার সঙ্গে একজন করিয়া দোভাষী থাকে। আমি এও বুঝলাম যে এটা আমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, কারণ তিনি যে আসবেন তার সাথে একজন ব্যক্তি থাকবেন যিনি দোভাষী বা তিনি অন্য ভাষাতে এটা রূপান্তরিত করে দিতে পারবেন। আমি যে ইংরেজি জানি না এটা তাকে তিনি বুঝিয়ে আমার ভাষাটা তার ভাষায় করে বুঝিয়ে দিতে পারবেন, এরকম একটা লোক তার সঙ্গে সবসময় থাকে এবং আসবেন, এটা ভেবে তিনি আশ্বস্ত হলেন। কিন্তু ছোটলাট সাহেবের বিশেষ ইচ্ছা আর কেউ উপস্থিত না থাকে এবং ছোটলাট সাহেব এটাও বিশ্বাস করেন যে তিনি এটা গোপনে তার সঙ্গে দেখা করবেন এবং তার সাথে যদি কেউ উপস্থিত না থাকে তিনি সেটা আরো বেশি খুশি হবেন। মধ্যাহ্ন পড়ায় অধিকাংশ লোক যখন অফিসে গিয়াছে এবং অবশিষ্ট অংশ দ্বার রুদ্ধ করিয়া নিদ্রামগ্ন, তখন কৈলাসবাবুর বাসার সম্মুখে এক জুরি আসিয়া দাঁড়াইল। যখন দুপুর একেবারে মধ্যাহ্ন বা পুরো ভর দুপুর যেটাকে আমরা বলি, সেই সময় আমরা দেখি পাড়ার সব লোক অফিসে চলে গেছে এবং অবশিষ্ট যারা বাড়িতে আছে তারা দরজা বন্ধ করে ঘরে নিদ্রায় মগ্ন বা ঘুমিয়ে পড়তে ব্যস্ত। তখন কৈলাসবাবুর বাসার সামনে, কৈলাসবাবুর বাড়ির সামনে এক জুরি আসিয়া দাঁড়াইল। তকমা পড়া চাপরাশি তাহাকে খবর দিল। একটা তকমা পড়া চাপরাশি মানে একটা বিশেষ ধরনের পোশাক পরা চাপরাশি এসে তাকে খবর দিল, ছোটলাট সাহেব আয়া, ছোটলাট সাহেব আসছে। ঠাকুরদা প্রাচীনকাল প্রচলিত শুভ্র জামাজোড়া এবং পাগড়ি পরিয়া প্রস্তুত হইয়াছিলেন। ঠাকুরদা তখন কি করলো, প্রাচীনকালে আগেকার মতো প্রচলিত শুভ্র সাদা জামাজোড়া এবং পাগড়ি পরিয়া প্রস্তুত হইয়াছিলেন তাহাকে অভ্যর্থনা করিবার জন্য। তাহার পুরাতন ভৃত্য গণেশটিকেও তাহার নিজের ধুতি চাদর জামা পরাইয়া ঠিকঠাক করিয়া রাখিয়াছিলেন এবং তিনি নিজে যে শুধু রেডি হয়েছেন তাকে অভ্যর্থনা করবেন তাই নয়, তার পুরানো চাকর গণেশটিকেও তার মতো সুন্দর করে ধুতি চাদর জামা পরাইয়া ঠিকঠাক করিয়া রাখিয়াছিলেন। ছোটলাটের আগমন সংবাদ শুনিয়াই হাঁপাইতে হাঁপাইতে কাঁপিতে কাঁপিতে ছুটিয়া দ্বারে গিয়া উপস্থিত হইলেন এবং সন্নত দেহে বারংবার সেলাম করিতে করিতে ইংরাজ বেশধারী আমার এক প্রিয় বয়স্ককে ঘরে লইয়া গেলাম এবং তিনি আসার কথা শুনে তিনি তাড়াতাড়ি হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে গেটের সামনে গেলেন এবং তাহাকে অভ্যর্থনা জানাবার জন্য তিনি গেটে গিয়ে উপস্থিত হইলেন। এইখানে ঠাকুরদা গল্পের অষ্টম পর্বটি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখতে থাকুন। নমস্কার।